যাক, অবশেষে অস্ট্রেলিয়া ছক ভেঙে তাদের টানা 14 ওয়ানডে ম্যাচ জয়ের রথ থামিয়ে দিল ইংল্যান্ড। ইংল্যান্ড অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে এদিন কিছুটা বদল এসেছিল। ট্রাভিস হেডকে তারা বিশ্রাম দেওয়ায় তাদের হয়ে ওপেন করতে এসেছিলেন ম্যাথিউ শট আর তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ। তো ওপেনিং জুটিটা খুব বেশি বড় হয়নি। শুরুতেই জোফরা আর্চার ম্যাথিউ শটকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রোটা দেন অস্ট্রেলিয়ার। তখন অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় 21-1। এরপর উইকেটে আসেন স্টিভ স্মিথ। তার যখন ব্যক্তিগত স্কোর 6 আর অস্ট্রেলিয়ার স্কোর তখন সম্ভবত 41, সেই সময় তাকে ম্যাথিউ পটস প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন। একটা এলবিডব্লিউ তার এগেনস্টে আপিল করেছিলেন, আম্পায়ার ওটা আউটও দিয়ে দিয়েছিলেন আর কি। পরে স্টিভ স্মিথ রিভিউ নিয়ে ওটা বেঁচে যান। তো আর এরপর দেখতে গেলে মানে ওই স্টিভ স্মিথ আর মিচেল মার্শের জুটিও কিন্তু খুব বেশি বড় হয়নি। মিচেল মার্শকে পরেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয়, তখন অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 47-2। তো এরপর থার্ড উইকেটে স্টিভ স্মিথ আর ক্যামেরন গ্রিনের মধ্যে একটা 84 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিটার উপর ভর করেই অস্ট্রেলিয়া ম্যাচে আবার ফিরতে থাকে। তারা দুজনেই উইকেটের চারপাশে খুব সুন্দর শট খেলছিল, ইংলিশ বোলারদের একেবারে প্রায় তারা তুলোধনাই করে দিচ্ছিল। তার কি এরপর ক্যামেরন গ্রিন ব্যক্তিগত 42 রানের মাথায় তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। তার উইকেটটা আর কি তোলেন ওই ব্রাইডন কার্স। তখন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় 131-3। এর ঠিক পরেই আর কি ওই 1 রানের মাথাতেই আর কি অস্ট্রেলিয়ার 2 উইকেটের পতন ঘটে। মানে 132 রানের মাথাতেই আর কি উইল জ্যাক্সকে একটা আর কি বলতে গেলে মানে পুরোপুরি গ্রামারের বাইরে থাকা একটা শট আর কি, ওই মানে স্কুপ শট লাবুশাইন তাকে খেলতে গিয়ে আর কি লিডিং এজ হয়ে উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তখন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল 132-4। 131-এ যেখানে 2 ছিল সেখানে 1 রানের মধ্যে আমি বললাম ওই 2 উইকেটের পতন ঘটলো। পরপর ওই ক্যামেরন গ্রিন আর লাবুশাইনের উইকেটটা খুইয়ে এরপর পঞ্চম উইকেটে অ্যালেক্স ক্যারি আর স্টিভ স্মিথের মধ্যে একটা 40 রানের জুটি গড়ে ওঠে। তো এই জুটিটাকে বেশ সাবলীল লাগছিল, কিন্তু এখানে বলতে হবে স্টিভ স্মিথ খুবই আনলাকি এই জায়গাটায়। জোফরা আর্চারের একটা বল আর কি তিনি প্রায় আর কি মিড উইকেট আর ডিপ স্কোয়ার লেগের মাঝখান দিয়ে মানে খুব সুন্দর একটা পুল শট তিনি খেলেছিলেন, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটা ওই ডিপ স্কোয়ার লেগে যিনি ফিল্ডিং করছিলেন ব্রাইডন কার্স, তার আর কি মানে এতটাই আর কি নিখুঁত টাইমিং, তিনি এত সুন্দর আর কি দৌড়ে এসে ডাইভ দিয়ে যেভাবে ক্যাচটা তিনি পিক করলেন তাতে আর কি বলতেই হয় ওই উইকেটটা পুরোপুরি ওই ব্রাইডন কার্সের। তো আর কি এখানে স্টিভ স্মিথ কিছুটা আনলাকি, তিনি আর কি 60 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন। অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল তখন 172-5। এরপর এই ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারি আর ম্যাক্সওয়েলের মধ্যে আবার 54 রানের একটা জুটি গড়ে ওঠে। এই দুজনেও আর কি খুবই সুন্দর শট নেগোশিয়েট করছিলেন উইকেটের চারধারে। ম্যাক্সওয়েলকেও আর কি অনেকদিন পর ছন্দে ফিরতে দেখে আর কি ব্যাটিংয়ে বেশ ভালো লাগলো, তিনিও 30 রানের একটা ইনিংস খেলেছেন। তো আর কি ম্যাক্সওয়েল এর পরে যখন আউট হয়ে গেল তখন তাদের স্কোরটা হয়ে গেল 226-6। এরপর অ্যারন হার্ডি আর ওইদিকে অপর পাশে থাকা অ্যালেক্স ক্যারির মধ্যে আবার একটা 68 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিটাই আর কি অস্ট্রেলিয়াকে 300 রানের গন্ডিটা টপকে দিতে সাহায্য করে। স্পেশালি অ্যারন হার্ডির কথা বলতে হবে, তিনি 26 বলে 44 রানের যে ইনিংসটা খেলেছেন এটা মোটেই টি-20 থেকে কোনো অংশে কম নয়। প্রায় আর কি 170 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, আর অপর প্রান্ত থেকে অ্যালেক্স ক্যারিও খুব সুন্দর মতোই তাকে সাপোর্ট দিয়ে গেছেন। অ্যালেক্স ক্যারি বলতে গেলে এক পাশ উইকেটের আগলে রেখেছিলেন বলেই আর কি অপর পাশে আর কি যেই আসুক না কেন ম্যাক্সওয়েল হোক বা অ্যারন হার্ডি হোক তারা নিশ্চিন্তে শট খেলে গেছেন। তো আর কি মানে এরপর আর কি দেখতে গেলে ওই তাদের জুটিটাও ওই 68 রানের মাথায় ভেঙে গেল, একেবারে ইনিংসের তখন প্রায় 2 ওভার মতো বাকি রয়েছে। তো এরপর আর কি অস্ট্রেলিয়ার 300 রানের গন্ডিটা টপকাতে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। আর কি অস্ট্রেলিয়ার স্কোরটা 40 ওভারে যেখানে ছিল 205, সেখানে তারা লাস্ট 10 ওভারে 104 রান তুলেছে মাত্র 2 উইকেটের বিনিময়ে। আরও স্পেসিফিক্যালি যদি লাস্ট 4 ওভারের কথা বলি, তারা লাস্ট 4 ওভারে যোগ করেছে 55 রান 1 উইকেটের বিনিময়ে। অবিশ্বাস্য আর কি, লাস্ট 5 ওভার বলুন বা 10 ওভার বলুন তারা ব্যাটিং করেছে। আর এই লাস্ট অবধি আর কি মানে অ্যালেক্স ক্যারি যেহেতু সাপোর্টটা দিয়ে গেছে সেই কারণে আমি আবারও বলছি অপর প্রান্তে আসা ব্যাটাররা নিশ্চিন্তে আর কি উইকেটের চারপাশে শট খেলে গেছে আর কি, একদম আর কি বড় বড় বিগ হিট খেলে তারা স্কোরটাকে বাড়িয়ে নিয়েছে। আর অপর প্রান্তে অ্যালেক্স ক্যারি নিজেও ব্যক্তিগতভাবে 77 রানে অপরাজিত ছিলেন। আর অস্ট্রেলিয়া আর কি মানে ইনিংসটা শেষ করে 304 রানে 7 উইকেটের বিনিময়। একসময় যেখানে মনে হচ্ছিল যে মানে সম্ভবত স্কোরটা হয়তো মেরে কেটে 250 থেকে 260-এর মধ্যে থাকবে, সেখানেই আর কি তারা স্কোরটাকে 300 প্লাসে নিয়ে চলে গেল। আর যে মাঠে খেলা হচ্ছিল ওই মাঠের আর কি বাউন্ডারি বেশ বড়, ওই চেস্টারলি স্ট্রিটে। তো যাই হোক, ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 305 রানের। দেখতে গেলে এই ম্যাচটা ইংল্যান্ডের কাছে এক প্রকার মরণ বাঁচন ম্যাচ ছিল, ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটা হারলেই আর কি ইংল্যান্ড সিরিজ থেকে পুরোপুরি ছিটকে যেত, মানে আজই তাহলে অস্ট্রেলিয়া সিরিজ জয়টা হয়ে যেত। কিন্তু এখানেই আর কি প্রথমেই ইংল্যান্ডের ব্রেক থ্রোটা দেন ওই মিচেল স্টার্ক। আর কি ওপেনিং জুটিও খুব বেশি বড় হলো না, প্রথমেই আর কি ফিলিপ সল্টের উইকেট তিনি তুলে নিলেন, তারপরে আরেক ওপেনার বেন ডাকেটকেও তিনি ফিরিয়ে ইংল্যান্ডের স্কোরটাকে করে দিলেন 11 রানে 2 উইকেট। তো আর কি এই জায়গাটা থেকে তৃতীয় উইকেটে ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক আর ওইদিকে অপর পাশে উইল জ্যাক্সের মধ্যে একটা
ম্যারাথন 156 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিটার উপর ভর করেই আর কি ইংল্যান্ড এই ম্যাচে একদম প্রবলভাবে কামব্যাক করে। আর কি এই দুই ব্যাটারি অস্ট্রেলিয়ার আর কি বোলারদের চরমভাবে তুলোধনা করছিলেন। তারা উইকেটের চারপাশে সব দিকে শট খেলছিলেন, উইল জ্যাক্স বলুন বা অপর পাশে হ্যারি ব্রুকই বলুন না কেন। তো এই দুজন আর কি মানে যেভাবে আর কি মিচেল স্টার্ক বলুন বা আর কি শন অ্যাবট বলুন বা ক্যামেরন গ্রিন বলুন বা আর কি ওই ম্যাথিউ শর্ট বা গ্লেন ম্যাক্সওয়েল, সবার এগেনস্টে তারা যেভাবে রান বের করছিলেন তাতে এই সব বোলারদেরই আর কি ওই তাদের দুই ব্যাটারের সামনে খুবই অসহায় মনে হচ্ছিল। আর কি অবশেষে তাদের জুটিটা ভাঙেন ক্যামেরন গ্রিন। ওই যখন ইংল্যান্ডের স্কোর 167 তখন আর কি উইল জ্যাক্সকে ব্যক্তিগত 84 রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেরান। তো তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 167-তে 3। এরপর আর কি উইকেটে আসেন তাদের উইকেট কিপার জেমি স্মিথ। ওই জেমি স্মিথ আর অপর পাশে থাকা হ্যারি ব্রুকের মধ্যেও একটা 30 রানের জুটি গড়ে ওঠে ওই চতুর্থ উইকেটে। মানে যদিও বেশিরভাগ অবদানটা ওই হ্যারি ব্রুকেরই ছিল, তো ওই জায়গাটায় জেমি স্মিথকে আউট করে আবারও আর কি অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন ওই ক্যামেরন গ্রিনি। তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 197-4। এরপর পঞ্চম উইকেটে লিভিংস্টোন আর ওইদিকে হ্যারি ব্রুকের মধ্যে আবারও একটা ধীরে ধীরে জুটি গড়ে ওঠে। আর তাদের জুটিটাই বলতে গেলে ইংল্যান্ডের এই জয়টা অলমোস্ট তারাই নিশ্চিত করে দিয়েছে। তো আর কি মানে লিভিংস্টোন প্রথম দুই ম্যাচে মানে ওয়ানডে ম্যাচে সেইভাবে রান পাননি, কিন্তু এই ম্যাচে তিনি আবার তার ওই পুরনো ছন্দে ফিরলেন। খুবই আর কি বলতে গেলে অ্যাটাকিং শট খেলে অ্যাটাকিং ক্রিকেট খেলে তিনি অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে রান বের করে নিয়েছেন। তিনি ওই বোধহয় শেষ অবধি 33 রানে অপরাজিত ছিলেন। আর অপর পাশে হ্যারি ব্রুকও তার নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা তুলে নিতে ভুল করেননি। আর কি যখন মানে বৃষ্টি এসে খেলাটা আর কি থামিয়ে দিল তখন ইংল্যান্ডের স্কোর ছিল 254 4 উইকেটে। তখনও তাদের জয়ের জন্য ওই 74 বলে 51 রানের প্রয়োজন ছিল, হাতে তখনও 6টা উইকেট ছিল। তো আই হোপ ডেফিনেটলি যদি এই ম্যাচটা পুরো হতো তাহলে খুব যদি বড় কোনো অঘটন না ঘটতো ইংল্যান্ডের এই ম্যাচটা হেসে খেলেই জিতে যাওয়ার কথা। তো যাই হোক যখন আর কি বৃষ্টি এসে যখন বাগড়া দিয়েই দিল, ডাকওয়ার্থ লুইস মেথডে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার থেকে 46 রানে এগিয়েছিল। তো আর কি সেই স্বরূপই আর কি ইংল্যান্ড এই ম্যাচটা জিতে নেয় খুবই সহজে। আর ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। তো আর কি ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় তৃতীয় ওয়ানডে ম্যাচে আপনি টার্নিং পয়েন্টের দাবিদার অনেকগুলোকেই বলতে পারেন। যেমন যদি অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততো তাহলে আমি ডেফিনেটলি বলতাম ওই লাস্ট 10 ওভারে তারা যে 104 রান তুলেছে 2 উইকেটে সেটাও হতে পারে, কিংবা আরও স্পেসিফিক্যালি লাস্ট 4 ওভারে তারা যে 55 রান যোগ করেছে, মানে 46 ওভারে তাদের স্কোরটা যেখানে ছিল 249-6, সেখান থেকে তারা 50 ওভারে ওটাকে নিয়ে গেছে 304-7। এটা একটা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের জায়গা হতেই পারতো, কিন্তু এই আর কি এইগুলো কখনোই টার্নিং পয়েন্ট হবে না, কারণ ম্যাচটা যেহেতু অস্ট্রেলিয়া জেতেনি বলে। তো আমার কাছে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ওই তৃতীয় উইকেটে উইল জ্যাক্স আর হ্যারি ব্রুকের মধ্যে যে 156 রানের জুটি গড়ে উঠেছে, ওটাই আলটিমেটলি এই ম্যাচে ডিফারেন্স করে দিয়েছে। ওই পার্টিকুলার জুটিটার জন্যই ইংল্যান্ড অনেক বেশি পরিমাণে রান রেট রেখে তারা অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে রান বের করে নিয়েছে, আর যার ফলে আর কি শেষ ম্যাচ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা তাদের জিতে নিতেও খুব একটা সমস্যা হয়নি। তো আপনারাও কি মনে করেন যে হ্যারি ব্রুক আর উইল জ্যাক্সের ওই 156 রানের ম্যারাথন জুটিটাই এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট, নাকি আপনাদের কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।